আজ 21 বছর পর আমি আমার নিজের বাড়ি যাচ্ছি। জানি না বাড়ির সবাই আমায় কি চিনতে পারবে, না চিনারই কথা। এত বছর পর আমি আমার জন্মস্থানে যাচ্ছি, আমাকে দেখে তারা কি করবে, এই সব ভাবতে ভাবতে পাশের সিট থেকে একটা সুন্দর কোকিল কণ্ঠ আমার কানে ভেসে এলো। এই যে শুনছেন, আপনি মনে হয় বাঙালি। আমি পাশে তাকিয়ে দেখি 17-18 বছর বয়স হবে, একটা ডানা কাটা পড়ি, চোখ দুটি যেন হরিণী চোখ, তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। কেন এমন হচ্ছে আমার সাথে? আবার মেয়েটি বলল, আপনি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। তাহলে তো ভালোই হলো, আমরা কথা বলতে বলতে সময় পার করে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি কানিজ ফাতেমা নদী, সবাই আমাকে নদী বলেই ডাকে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টও ভালো হয়েছে। তবে এবার মনে হয় আমার আর পড়ালেখা করা হবে না। জানেন, আমার অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে ডাক্তার হব। আমি লেখাপড়া করে ডাক্তার হয়ে দেশের কাজ করব। ওহ, আমি এত বকবক করতাছি, আপনি একটা কথাও বলতাছেন না যে? মনে হয় আমার কথায় বোর ফিল করতেছেন। আসলে তা নয়, তোমার কথাই শুনতেছি। আপনি একটা বোকা মানুষ। আমি একটা মেয়ে হয়ে নিজের পরিচয় দিলাম, আর আপনি একটা ছেলে হয়েও আপনার নামটাই বললেন না। ও সরি, আমি জামাল ইসলাম জালাল। আমার আরেকটি নাম ফয়সাল। আমার পরিবারের সবাই আমাকে ফয়সাল বলেই ডাকে। আমি আইটি বিভাগের কম্পিউটার ইঞ্জিনিয়ার পদে বর্তমানে আছি। ও আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আসলে আমি এখনো বিয়ে করিনি, তাই ছেলে মেয়ের কথা অনেক দূর। আপনার মতো সুন্দর মানুষ এখনো বিয়ে করেনি, বিশ্বাস হয় না। আসলে আমার বিয়ে করার বিষয়ে কোনো আগ্রহ নেই, তাই বিয়ে করি নাই। এখন তো 38 বছরের বুড়ো হয়ে গেছি। বাস্তবে কিন্তু আমার বয়স 18 বছর। ভাবছি আর বিয়ে শাদী করবো না। কি বলেন আপনি? আপনি তো এখনো যুবক আছেন, যে কোনো মেয়ে আপনাকে দেখে পাগল হয়ে যাবে। আরে আপনি একটু বেশি বলেন। আচ্ছা, আপনার বাসা কই? আমার বাসা মোহাম্মদপুর। আমি এখান থেকে সোজা আমার নানু বাড়ি ফরিদপুরে যাব। কি, ফরিদপুর? কি হলো, আপনি ফরিদপুরের নাম শুনে এমন করলেন কেন? আসলে এমনি ফরিদপুরের নামটা শুনে আবেগের বশে বলে ফেলছি। আনমনা ভাবে ফরিদপুরের পুরনো সেই স্মৃতিগুলো মনে এখনো ভেসে বেড়ায়। আর কোন সময় চোখের কোণায় পানি চলে আইছে সেটা খেয়াল ছিল না। হঠাৎ, এই যে আপনার কি হলো, চোখের কোণায় পানি কেন? কোথায়? হাতের কোণই দিয়ে মুছে। আপনি কি আমায় বোকা পাইছেন? আসলে একটা স্মৃতি মনে উঠল, তাই। প্লিজ প্লিজ বলেন না, কিসের জন্য আপনি কান্না করছেন? ও পুরানো স্মৃতি না বলাই ভালো। আপনি কি জানেন, মনের কষ্ট কারোর সাথে শেয়ার করলে মন হালকা হয়ে যায়? তাই প্লিজ বলেন না আপনার কষ্টের কাহিনী। এত যখন শুনতে যাচ্ছেন তাহলে শুনুন। 21 বছরের পিছনের ফ্ল্যাশব্যাকে যাই। আজ আমার এসএসসি রেজাল্ট দিবে, তাই সকাল সকাল স্কুলে গিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। এক সময় অপেক্ষার সময় শেষ হলো, আমি ভালো রেজাল্ট করছি। রেজাল্ট শোনার পর বাসায় এসে রাতের খাবার খাচ্ছি। ফয়সাল, তোকে তো এখন কলেজে ভর্তি হতে হবে না। আবার তোর বাবা অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে ফরিদপুরে, তাই আগামী পরশুদিন আমরা সবাই ফরিদপুর যাব এবং ওখানে একটি কলেজে ভর্তি করাবো। তোর বাবা আগে থেকেই বাসা ঠিক করে রেখেছে, তাই পরশুদিন আমরা যাব। ওকে আম্মু। একদিন আমাদের কিভাবে কেটে গেল ভাবতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে বাসার সকল জিনিস নিয়ে রওনা হলাম ফরিদপুরে নতুন বাসার উদ্দেশ্যে। নতুন বাসায় এসে মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। হঠাৎ একটা তার খাম্বার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। পড়ার কারণে চোখে ময়লা গেল, মেজাজ তো ফুল গরম হয়ে গেল। চোখ বন্ধ করে জোরে বললাম, কোন শালারে সিঁড়ির মাঝখানে তার খাম্বি রাখছে? হঠাৎ আকস্মিকভাবে আমার গালে ঠাস 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 3টা চর পড়ল। ভাবতে পারিনি এমন কিছু হবে। চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি, এ তো তার খাম্বি না, এ তো আস্ত একটা হুড়পড়ি, যে কিনা স্বয়ং আসমান থেকে মনে হয় পাতালে নেমেছে। দেশটা কি খারাপের দিকে যাচ্ছে? পিচ্ছি পোলাপানো বড় আপুদের সম্মান করা দূরের কথা, গায়ে পড়ে ইচ্ছা করে। আপু, আমি ইচ্ছে করে তো ধাক্কা দেই নাই। কি আর কব, কোনো কিছু কইলেই বর্তমানে একটি কথাই বলে, আমি ইচ্ছে করে দেই নাই। আপু, কাউকে দেখে তার চরিত্র নিয়ে কথা বলবেন না। আরে তোর মতো ছেলেদের হাড়ে হাড়ে চিনি, তোরা হলি পিচ্ছি হারামি। আপু, মেজাজ গরম আছে, কথাবার্তা ঠিক মতো বলেন। আরে তোর সাথে কি ভালো মতো কথা বলবো? সুন্দরী মেয়ে দেখলে লুচ্চামি শুরু কইরা দেস, বড় ছোট দেখোস না। আরে আইসেন কোন থেকে আপনি? আপনি যদি সুন্দরী হন তাহলে পেতনি বুড়িকে দেখা যায় বুড়ির মতো, আবার সবার কাছে সুন্দরী সাজতে চাই।
এই পিচ্ছি, তুই কি কইলি? আমাকে বুড়ির মতো দেখা যায়? হ্যাঁ, যা সত্যি তাই কইছি। আপনি কি করবেন? সাহস থাকলে আমার কাছে আয়, দেখ আমি কি করতে পারি। দেখি আপনার দৌড়। ঠাস 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 একসাথে 4টা পড়লো আমার গালে। এটা কি হলো? দেখছস আমি কি করতে পারি? এমনি মেজাজটা গরম ছিল, তার উপর চড় দিল। রাগটাকে কন্ট্রোল না করতে পেরে আমিও দিলাম ঠাস 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 3টা। বড় বলে একটা কম দিলাম। আর শোনেন, আপনার ফেস পেতনির মতো এবং আপনার মনটাও পেতনিদের মতো। আর 2টা দেবনি। না, সামনের থেকে সরবেন। আর কেউকে না জেনে শুনে বললে এমন অনেক ছোটদের কাছ থেকে খেতে হবে। পাশ কাটিয়ে উপরে যাচ্ছি, আর পিছন থেকে তোরে আমি দেখে নিব তুই তামান্নার গালে থাপ্পড় দিছস। এই তামান্না কি জিনিস তুই হাড়ে হাড়ে টের পাবি। চিল্লাইয়ে চিল্লাইয়ে বলে চলে গেল। আমি উপরে উঠতে উঠতে ভাবতেছি, মেয়েটিকে মারা কি উচিত হলো? না, মারছি ঠিক করেছি। বড় বইলা ছাড় দেব কে? অন্যায় করছে, সাজা পাইছে, অপরিচিত একটা ছেলের সাথে এমন ব্যবহার করবে ভাবতে পারিনি। মেয়েটা আসলে অনেক সুন্দরী, যে কেউ দেখলেই ক্রাশ খাবে। শালার এমন সুন্দরী মাইয়ার ব্যবহার এতই খারাপ হবে ভাবতে পারি নাই। রুমের কাছে চলে এলাম। কি রে ফয়সাল, তুই এতক্ষণ কই ছিলিস? একটা বজ্জাতের সাথে ঝগড়া কইরা আইলাম। তুই তো দেশটারে উদ্ধার কইরা আইলি। ওই পাশের রুমটা তোর, ওইখানে যা সবকিছু গোছা গিয়ে। আচ্ছা আম্মু, রুমটা তো অনেক বড়। রুমটা সাজানো শুরু করলাম। রুম গোছাতে গোছাতে কোন সময় সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি। এর মধ্যেই আম্মু, বাবা তোর হলো, চল রাতের খাবার খেয়ে আসি। আম্মু তুই কোন সময় রান্না করলা? আরে গাধা, আজ বাড়ির মালিকদের বাসায় রাতে খাবার খেতে যেতে বলেছে। ও আচ্ছা, তাহলে চলো। আমাদের বাসা 3 তলায়। বাসার মালিক 2য় তলায় থাকে, আর আমরা 3য় তলায়। রুম দেখে বেরিয়ে মালিকের বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পরে একজন মধ্যবয়সের মহিলা দরজা খুলল। মনে হয় এই আন্টি বাসার মালিক। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? কাকে চাও? আন্টি আমি ফয়সাল, আপনাদের 3 তলায় নতুন উঠেছি। ওহ, তোমার বাবা মা আসে নাই? তারা আসতেছে আন্টি। তুমি রুমটা ঘুরে ঘুরে দেখো বাবা, আমি একটু রুমের কাজ করে আসি। ঠিক আছে। আন্টি চলে গেল। রুমটা ভালো মতো করে দেখতে দেখতে একটা রুমের কাছে গিয়ে দরজা খোলা ছিল। ভিতরে যা দেখলাম, আমি অবাক হয়ে এক ধ্যানে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখলাম জানেন? একটা ডানা কাটা পড়ি রুমের ভিতর টাওয়েল জড়িয়ে ফ্রেশ হচ্ছিল। আহা, কি তার দেহের আকৃতি বলে আপনাদের বোঝাতে পারবো না। সবচেয়ে তার কাঁধের মাঝখানের তিলটা আমায় বেশি আকৃষ্ট করছে। এক ধ্যানে তাকিয়ে রয়েছি। হঠাৎ আমার মোবাইলে একটা কল আসলো। রিংটং এর শব্দে মেয়েটি পিছন ফিরে তাকালো। আমি তো অবাক, এটা কি সকালে সেই ঝগড়াটে মেয়ে তামান্না? আমাকে দেখে সে রাগের চোটে নিজের অবস্থা ভুলে যায়, আর আমার কাছে এসে রাগ দেখিয়ে, ফাজিল ছেলে, তুই আমার রুমে কিভাবে এলি? আমার সাথে আবার ঝগড়া করার জন্য আমার পিছু লাগছস? দাঁড়া, তোর একদিন কি না হলে আমার একদিন। আরে বেশি কথা না বলে নিজের দিকে তাকান। নিজে কি অবস্থায় আছেন তার দিকে নজর না দিয়ে আইছে আমার সাথে ঝগড়া করতে। তামান্না নিজের দিকে চেয়ে আ করে একটা চিৎকার দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে দিলাম একটা দৌড় দিয়ে সোজা আমার রুমে চলে আইলাম। অন্যদিকে তামান্নার চিৎকার শুনে আন্টি গেল তামান্নার রুমের কাছে। দরজা ধাক্কা দিয়ে, তামান্না দরজা খোল, দরজা খোল। তোর কি হলো, চিৎকার দিলি কেন? আম্মু, তেলাপোকা দেখে চিৎকার দিচ্ছি। এত বড় হইলে এখনো তেলাপোকা দেখে ভয় পাস? পাগলি আমার। বলতে বলতে চলে গেল। তামান্না রেডি হয়ে রাতের খাবার খেতে গেল। কিছুক্ষণ পরে আমি গেলাম খেতে বসার সময় দেখলাম তামান্নাও খেতে বসেছে। আমাকে সে দেখেনি। বসো বাবা, খেতে বসো। তোমাকে সেই সময় আমাদের এখানে থাকতে বললাম, তুমি কই গেছিলা? আসলে আন্টি, সেই সময় আমার একটা জরুরি কাজ ছিল, তাই আবার রুমে গেছিলাম। ও, তোমায় পরিচয় করিয়ে দেই বাবা। এ তামান্না, আমার একমাত্র মেয়ে, এবার অনার্সে পড়ে। মনে মনে বলি, এই ফাজিল মেয়েকে আপনার পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। ও যা করছে আজকে, তা থেকে আমি এমনিই বুঝতে পারছি এটা এই বাড়িওয়ালার মেয়ে। বাবা ফয়সাল, কি ভাবতেছো? কিছু না তো আন্টি। তামান্না, এ হচ্ছে ফয়সাল, আমাদের বাসায় আজ থেকে ওরা থাকবে। ও, মনে মনে শালা সকালে আমারে থাপ্পড় দেওয়া, আবার আমার রুমে যাওয়া, তোরে আস্তে আস্তে আমি শেষ করে দেব। জানোস না এই তামান্না কি জিনিস? হাই আপু। হ্যালো। তার সাথে আর কথা না বলে মাথা নিচু করে খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে আসি, এই মায়া যে বদরাগী,
ওর সামনে পড়া যাবে না, ওর সামনে গেলে জানি না কি করবে আবার। রুমে বোরিং লাগতেছে, তাই একটু ছাদে যাইতে ইচ্ছা করলো। যেই ভাবা সেই কাজ, ছাদে চলে এলাম। ছাদে এসে একটা চেয়ার পেতে মোবাইলে গান শুনতেছি। ও মাইয়া রে তুই অপরাধী রে। হঠাৎ কে যেন আমার পিছন থেকে কলার ধরলো। ও মারে, ভূত ভূত ভূত, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি ফিট হয়ে গেলাম, মানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার আর কিছু মনে নাই। পানির ছিটায় আমার জ্ঞান ফিরল। আমি এখানে কেন? আমার কি হয়েছে? মনে মনে বলতে লাগলাম, ও আমি তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তাহলে আমার জামা ভেজা কেন? পিছনে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। স্বয়ং একটা পেতনি দাঁড়িয়েছিল। আমি ভয়ে কাঁপতে লাগলাম, আর মনে মনে ভাবতেছি, আজ মনে হয় আমি শেষ। আরে ভাই, পেতনি মানে বুঝলেন না? আর ভাবতেছেন পেতনিটা আবার আইলো কই থেকে? সত্যিকার অর্থে তামান্নাকে দেখে অজ্ঞান হয়ে যায়। কাহিনীতে ফেরা যাক। ভয় ভয় বিড়বিড় করে, আমি তো শেষ। এখন যেমনেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। জানি না পেতনিটা আমার কি করে। যেই ভাবা সেই কাজ, দিলাম একটা দৌড়। ও মারে, আমি এখন শেষ। মনে হয় আমি আর হাঁটতে পারবো না। এই ডেমনি মাইয়া আমারে শেষ করে দিল রে। চুপ কর শালা, বাচ্চাগো মতো এত চিল্লাস কে? আমি কি সাদে চিল্লাই? ডেমনি সিমড়ি, তুই আমারে ল্যাং মারলি কে? মনে হয় আমার মাজা শেষ। তাহলে তোরে কি করব? আমি ভাবছিলাম তুই অনেক সাহসী, কিন্তু তুই তো একটা বিলাই। আমারে দেখে তুই ফিট হইয়া গেলি। তোরে আজ আমি সারছি না চান্দু। তোর মতো পেতনিকে হঠাৎ কেউ দেখলে এমনি মানুষ মারা যাবে। সেখানে তো আমি খালি অজ্ঞান হয়ে গেছি। এই লুচ্চা, তুই কি করলি? আমি পেতনি? দাঁড়া, এই পেতনি আজ তোর ঘাড় মটকাবে। আমাকে পেতনি বলা? কথাবার্তা ঠিক মতো বলেন, না হলে আমি কিন্তু। তুই কি করবি? হ্যাঁ, তোর লজ্জা শরম আছে নি? লুকিয়ে তোর বড় আপুদের ড্রেস চেঞ্জ করা দেখোস, আবার বড় কথা বলস। আমার খাইয়ে কোনো কাজ নাই, মেয়েদের ড্রেস চেঞ্জ করা দেখবো। এ তুই এত সাধু? তাহলে আমার রুমের ওইখানে কি করতে গেছিলি? ও ওইটা, আমাকে তো আন্টি রুম ঘুরে ঘুরে দেখতে বলেছিল, তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। হঠাৎ আপনাকে যে অবস্থায় দেখলাম ভাবতেই পারি নাই। আর আপনি ড্রেস চেঞ্জ করার সময় দরজা লক করবেন না? ওই আমি দরজা লক করতে ভুলে গেছিলাম, তাই বইলা তুই ওইখানে থাকবি আর তুই কোনো কিছু দেখোস নি? জানেন তো, বাঙালি ফাও কিছু পাইলে নতুন জামায় আলকাতরাও নিতে পারে। সেখানে আমি তো বাঙালি জাতির অপমান করতে পারি না। আর শোনেন, আপনার ওই জিনিসটা কিন্তু একদম সেই লাগছে। ও ওই জিনিস মানে কোনটা? ওই যে আপনার পিঠের তিলটা, সেই একদম, যে কেউ দেখলে টাসকি খেয়ে যাবে। তুই আর কিছু দেখোস নি? দেখলে প্লিজ কাউকে বলিস না। এই তো সুযোগ তোমাকে বাগে পাওয়ার। চান্দু, তুমি এবার বুঝবা ফয়সাল কি জিনিস। আমি তো ভাবছি সবাইকে ঢোল পিটিয়ে বলবো, লক্ষ্মী তুই ভালো পোলা, তুই তো অনেক কিউট একটা পোলা, বলিস না কাউকে। অত তেল মারা লাগবে না, আমি তো সবাইকে বলবোই বলবো। প্লিজ কাউকে কিছু বলিস না, আমি তোকে আর কিচ্ছু বলবো না, আর তুই যা বলবি আমি তাই করব। এই তো চান্দু, লাইনে আইসো। আমি রাজি আছি এক শর্তে। তোর সত্ত্বে আমি রাজি, তুই যা করতে বলবি আমি তাই করব। সত্যি তো? যা করতে বলবো তাই করবা? সত্যি। ওকে, আমার শর্ত হচ্ছে আমি আপনার ওই কমলা ঠোঁটে একটা কিস করব, তাতেই হবে। প্লিজ অন্য কিছু চা, তোর টাকা লাগলে টাকা দেব। আমার অন্য কিছু চাই না, আপনি দিলে দেন, না দিলে আমি এখনই সবাইকে বলে দেব। এই বলে হাঁটা শুরু করলাম। অন্যদিকে এই দাঁড়া বলে দৌড়িয়ে এসে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আহা, কি সেই ফিলিংস বলে বোঝাতে পারবো না। প্রায় 1 মিনিট ধরে কিস করছিল। হঠাৎ তামান্না সেরি লজ্জা পেয়ে দৌড় দিয়ে তার রুমে গেল চলে। আমি ওইখানে দাঁড়িয়েই ভাবতেছি একটু আগে আমার সাথে কি হলো। মনে করতে করতে হাসতেছিলাম। এইসব ভাবতে ভাবতে রুমে এসে ঘুমানোর জন্য খাটে গেলাম, কিন্তু ঘুম আর হলো না। খালি একটু আগে কি হলো সেই চিন্তাই করতেছিলাম। এত সহজে এইসব ভাবে ভাবতেই পারিনি। আর ওই সময় এত ভালো লাগতেছিল। আরে ভাই, ভালো লাগবেই না কেন? ফার্স্ট টাইম তো, তাই আর কি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি সেটা আর মনে নাই। সকালে আম্মুর ডাকে, ওই ফয়সাল, তাড়াতাড়ি ওঠ বাবা, আজকে তো নতুন কলেজ যাবি না? কলেজের কথা মনে পড়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে বের হব। ও আপনাদের তো বলাই হলো না, আব্বু এখানে এসে আমার ভর্তির ব্যবস্থা করে গেছে। খাবার খেয়ে রুম থেকে যেই বের হব দেখি তামান্না রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এই যে আপু, শুনছেন? আমাকে কি আমার কলেজে একটু নামিয়ে দেবেন? কেন, তুই কি একা চাইতে পারস না? আসলে রাত কি হয়েছে ওকে দেখে বোঝা যায় না, মনে হয় কিছুই হয়নি, একদম সাধারণ ব্যবহার। আসলে আমি এই এলাকায় নতুন তো, তাই কিছু চিনি না, একটু চিনিয়ে দিলে ভালো হতো। আমি পারবো না, অন্য আরেকজনকে গিয়ে বল তোকে দেখিয়ে দিতে।
আপু, একটা নতুন গান বানাইলাম, শুনবেন? আমার কোনো কাজ নেই, তোর গান শুনবো, ভাগ এখান থেকে। গানটা যদি শুনেন তাহলে এখনই চলে যাব, না হলে আপনার পিছ ছাড়বো না। ঠিক আছে, তবে গান বলার পরে তুই এখান থেকে চলে যাবি। ওকে, কি গান গাওয়া যায়? ও পাইছি, লেটস স্টার্ট নাও। ও তিল রে তুই অপরাধী রে। থাম থাম, তোর আর গান গাওয়া লাগবে না, চল তোর কলেজ দিয়ে আসি। আমার কোনো কথা আর কোনোদিন না করবা? বাবা রে বাবা, কি ব্ল্যাকমেল রে! সুযোগ পাইলে আমিও কি করতে পারি তোরে সেই সময় দেখালাম। ওই বিড়বিড় করে কি ভাবেন? চলেন যাই। কো কো কিছু না তো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক, না হলে দেরি হয়ে যাবে না। দাঁড়াও, দেখতেছি কি করা যায়। ওই দেখ রিক্সা আইতেছে, ওইটারে তাড়াতাড়ি ডাক। ওই মামা, এইদিকে আসেন তো। মামা, রাজেন্দ্র কলেজে যাবেন? আপনাদের তো বলাই হলো না, তামান্না যেই কলেজে পড়ে সেই কলেজে আমি ভর্তি হয়েছি। আপু, তুমি উঠো আগে। তুই আরেকটি রিক্সা নিয়ে আয়, আমি যাই। মানে কি? আমি রিক্সা ডাক দিলাম আর আমাকে আপনি উঠতে দিবেন না? সে কি করে হয়? আমার দেরি হয়ে যাচ্ছে। থাক, আপনার সাথে আমি যাব না। আপনি রিক্সা থেকে নামেন দেখি, আমি একলা একলা যেতে পারবো। কি হইল, নামেন না কেন? হ্যাঁ বুঝলাম, রিক্সা ডাক দেয়া মনে হয় বিশ্ব জয় করছস। থাক, তোর আর অন্য রিক্সায় যাওয়া লাগবে না, ওঠ। যেই বলা শেষ অমনি উঠে পড়লাম। মামা চলেন। রিক্সা চলছে অনেক গতিতে। হঠাৎ খেয়াল করলাম আপুর চুলগুলো হাওয়ায় ভাসতেছে। কি অপরূপ সেই দৃশ্য! যেন ডানা কাটা পরি আমার পাশে বসে রয়েছে। হরিণী চোখ যেন আমায় পাগল করে দিয়েছে। সেই অপরূপ পরীকে দেখে মনে হয় আমি তার দিকে চেয়ে 1000 বছর পার করে দেই। রূপালী কেশে সন্ধ্যা তারার মাঝে যেন তার হাত ধরে হাঁটতে পারি চিরজীবন। পলকহীন তার চাহনিতে মনে হয় হাজারো নয়ন তারা আগমন করেছে। তাহাকে মনে হয় 1000 বছর ধরে চিনি। তাহার দেহের মিষ্টি গন্ধে মনে হয় হারিয়ে যাই। হঠাৎ তামান্নার কণ্ঠে, এই যে হ্যাবলা, দেখা শেষ হলে নামেন, আমরা চলে আসছি। ও, কিভাবে যে সময় শেষ হলো বুঝতেই পারলাম না। বেশি কিছু না, ভাড়া দিয়ে ভেতরে চল। টাকা দিয়ে তামান্নার সাথে ভিতরে গেলাম। ও এম জি, আপু দেখছনি কলেজের ভিতর কত সুন্দর সুন্দর মাইয়া। তুই আবার ফাজলামে শুরু করছস? চল চল ক্লাসে চল। আর শোন, ক্লাসে গিয়ে ভেতরে কোনো ফাজলামি করবি না। আর সবচেয়ে বড় কথা, তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, বললে তোর খবর আছে। আর ক্লাস শেষ হলে আমাকে সঙ্গে নিয়ে যাবি। আসবার সময় তো আমাকে নিয়ে আসতে চাইছিলেন না, আর এখন আবার সঙ্গে নিয়ে যাবার কন, মানে কি? সেটা তোর বোঝা লাগবে না। কিছুদিন ধরে আমাকে কিছু ছেলেরা ডিস্টার্ব করে, তাই বলছিলাম আর কি। তুই যদি না নিয়ে যাস তাহলে আন্টির কাছে নালিশ করব, কিন্তু উল্টাপাল্টা কিছু। আমাকে আর থ্রেড দিয়া লাগবে না, ক্লাস শেষ হলে অপেক্ষা কইরেন, ওকে? মনে থাকে জানো। একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। ক্লাসরুমে ক্লাসের ফাঁকে ওইসব কথা ভাবতে লাগলাম। এই মেয়ের আবার কি হইলো বুঝলাম না, যে আমাকে দেখতেই পারে না, আমার সাথে খালি ঝগড়া করে, আজ এত ভালো ব্যবহার করতেছে, আর যাওয়ার সময় মুচকি হাসি দিল কেন? যাই কর না কেন, ওর হাসিটা আমার কাছে সেই ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। এইসব ভাবতে ভাবতে কোন সময় ক্লাস শেষ হয়ে গেছে সেই দিকে খেয়াল নাই। ও মনে পড়ছে, আমাকে তো ক্লাস শেষ হওয়ার পর তার জন্য দাঁড়াতে বলছে। যাই তাড়াতাড়ি, যে দেখি সেখানে কেউ নেই। মনে হয় তার ক্লাস শেষ হয়নি, তার জন্য মনে হয় অপেক্ষা করতে হবে। মোবাইলটা বের করে একটু ফেসবুকে যাই। যেই ভাবা সেই কাজ। ফেসবুকের ভিতরে ঢুকে দেখে অনেকে কমেন্ট করছে, কমেন্টগুলো পড়তেছি আর মনে মনে হাসতেছি, কারণ কাল একটা জোক পোস্ট করেছিলাম। পোস্টটা ছিল, আগে আমি খুব সুন্দর আর কিউট ছিলাম, এখন কিছু মেয়েদের নজরে পড়ে কালা হয়ে গেছি। এটা দেখে অনেক মেয়েরা কমেন্ট করছে, আহারে, ইস, সর্বনাশ হলো তোর। আর মনে মনে হাসছিলাম। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলে, এই যে শুনছেন? পিছন ফিরে তাকিয়ে দেখি একটা শ্যামলা বর্ণের মেয়ে। চেহারা খারাপ না। জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? হ্যাঁ, আছি তো। একটু ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন অনেককেই দেখতে পাবেন। কই, এখানে আপনি ছাড়া তো কেউ নেই। কে বললো আর কেউ নেই? ওই দেখুন, আমার সামনে আর আপনার পিছনে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওই যে আমার ঠিক ডানে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। এখন কিভাবে বুঝবো যে আপনি আমাকে বলছেন? আমার সাথে পার্ট মারছেন? শুনুন, ওইসব পার্ট আমার সাথে যায় না। আপনি দেখতে কি এমন সুন্দরী হলেন যে আপনার সাথে পার্ট মারবো? কি, আমি সুন্দর না? আর বাই দ্য ওয়ে, ভাইটু, আমার বয়ফ্রেন্ড আছে, সো আমার পিছনে ঘুরলেও লাভ নেই। মেয়েটার মনে হয় ক্যারেক্টারের সমস্যা। অপরিচিত কোনো ছেলের সাথে এইভাবে কেউ কথা বলে, মনে হয় কানের নিচে বসিয়ে দেই। আমার খাইয়া কোনো কাম কাজ নাই, আপনার পিছন পিছন ঘুরবো? তাই বুঝি? ও, যে জন্য আপনাকে ডাক দিলাম, মনে হয় আপনি এই কলেজে নতুন ভর্তি হয়েছেন। ও, আমি আজকে এই কলেজে ভর্তি হলাম। আপনাকে যখন ক্লাসে দেখলাম আপনি অনেক নিরিবিলি রয়েছেন, তাই মনে করলাম আপনি নতুন। ও, তাহলে তো আমরা ক্লাসমেট, তাই না?
আর আমরা তো ক্লাসমেট, তাই না? আপনি আপনি বললে কেমন যেন লাগে, তাই তুমি করে বললে ভালো হতো। এটা ঠিক বলছো। আমারও কেমন যেন লাগে, বুড়ো বুড়ো লাগে। কথা তো অনেক বললাম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন নয়? আর আমরা তো ক্লাসমেট, তাই অনেকের সুবিধাও হবে। আমি ফারজানা আক্তার প্রিয়া, সবাই আমায় প্রিয়া বলেই ডাকে, বলেই হাত বাড়িয়ে দিলাম। আমি ফয়সাল, বলে যখন হাত বাড়িয়ে হ্যান্ডসাপ করব, আকস্মিকভাবে ঠাস ঠাস হঠাৎ এসে আমার দুইটা গালে লাল করে ফেললো। এটা কিন্তু ঠিক করলেন না। আমাকে মারলেন কেন? আমি কি অন্যায় করেছি? তুই কি করছস? তুই জানোস না, মেয়ে দেখলে লুচ্চামি শুরু করে দিস, তাই না? তো লুচ্চামি আমি শেষ করে দেব। আপু আসলে কথা বলতে দিল না। চুপ বেয়াদব, তোকে অন্য সব ছেলেদের থেকে আলাদা মনে করছিলাম, আর তুই তোর ক্যারেক্টারটা নিজেই দেখাইয়া দিলি। আপু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এতক্ষণ প্রিয়া দাঁড়িয়ে আমাদের আচরণ দেখতেছিল। আসলে আপু, আপনি ভুল ভাবছেন। ওই মেয়ে, তুই চুপ কর। ওকে দেখে তোরে দেখাইতেছি, এ তো লজ্জা লাগে না? তোরে এত সব করলাম, তারপরও দাঁড়িয়ে রইছস। ও আমি তো ভুলেই গেছিলাম, তোদের মতো ঠাট ক্যারেক্টার ছেলেদের তো লজ্জা নাই। তোরা তো সময় পাইলে লুচ্চামি করস, জানি না কত মেয়ের সর্বনাশ করছস। আপু মুখ সামনে কথা বলেন। যা খুশি তাই বললে কিন্তু এখানে খারাপ কিছু একটা হয়ে যাবে। কি আমার উপর কথা বলস? তোর সাহস তো কম না? ঠাস ঠাস ঠাস। বেয়াদব মেয়ে, বড় হইছস বলে আর কিছু বললাম না। আমি ক্যারেক্টার লেস না লুইচ্চা হই, তাতে আপনার কি? বলে হনহন করে চলে আসলাম। আমি এখানে দাঁড়িয়ে রইছি আর ভাবছি ও আমাকে কলেজের ভেতরে মারতে পারলো, আর ও বলেছে তা তো সত্যি, আমারও তো কিছু হয় না, তাহলে ওর উপর এত জোর খাটালাম কেন? আপু, ও কিছু বলবা? সরি আপু, দোষ আমারই। কেননা ফয়সাল এখানে একা দাঁড়িয়েছিল, তাই ওর সাথে পরিচয় হতে নিজেই এসেছিলাম। আমার কারণে আপনাদের মাঝে ঝগড়া হলো, আমাকে মাফ করে দেন। তুমি মাপ চাবে কেন? ভুল তো আমারই। তোমাদের মাঝে কি কথা হয়েছে তা না শুনে অনেক কথা বলে দিয়েছি, কিছু মনে করো না। আপু, কিছু মনে করবো কেন? আপনি বড়, তাই শাসন করতেই পারেন। আর আপু, কাউকে কিছু বলার আগে একটু ভেবে দেখবেন সে দোষ করেছে কিনা। আপু, অনেক কথা বলে ফেলেছি আমি, এখন যাই। আমি কি করলাম? সামান্য একটু ভুলের কারণে ওকে মারলাম? আসলেই তো কিছু না জেনে শুনে ওকে খারাপ কথা বলা আর মারা আমার ঠিক হয় নাই। বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে বাসায় গিয়ে কলিং বেল বাজাচ্ছি। আম্মু দরজা খুলে দিল। কিরে, তোর কি হয়েছে? তোরে এমন দেখাচ্ছে কেন? এমনি, ভালো লাগতেছে না। তুমি যাও তো, পরে কথা হবে। তুই ফ্রেশ হয়ে আয়, তোর খাবার দিচ্ছি। আমি খাবো না, তুমি খাও। এই বলে রুমে গিয়ে দরজাটা আটকিয়ে দিলাম। খাটের উপর বসে ভাবতেছি আমার সাথে এইসব কি হচ্ছে। কিছু না করে অনেক কথা শুনতে হলো। আর ওই মাইয়ার সমস্যা কি? আমার পিছনে লেগে রইছে। আমি কি করি না করি সে বলার কে? এরপরে এই মেয়েকে দেখলে দশা দূরে থাকবো, আশেপাশে থাকা যাবে না, আর কথাই বলবো না। বাজে একটা মেয়ে। যাই হোক, এর মাঝে আম্মু অনেকবার ডেকে গেছে, কিন্তু দরজা খুলি নাই। সন্ধ্যা হয়ে গেছে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে গেলাম। ভাবলাম ছাদে গেলে মনে হয় রাগটা কমবে, তাই ছাদে গিয়ে তারা দেখতেছি। হঠাৎ একটা হাঁটার শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি তামান্না আসতেছে। আমি তাকে দেখে ছাদ থেকে নামার জন্য হাঁটা দিলাম। ফয়সাল, তোর সাথে আমার কিছু কথা বলার আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই বলে হাঁটা দিলাম। প্লিজ ফয়সাল, আমার কথাটা শোন। আচ্ছা, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। সেই সময় আমার মাথা ঠিক ছিল না, তাই তোকে উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। তুই আমাকে মাফ করে দিস প্লিজ। তোর হাত ধরি, প্লিজ আমাকে মাফ করে দে। আপনি কি করতেছেন? লুচ্চা ছেলেদের কাছে কেউ মাপ চায় নাকি? ঠাস ঠাস। আপনার লজ্জা করে না? থার্ড ক্লাস লুচ্চকে একটা লেস ছেলের হাত ধরেন বলে ছাদ থেকে নেমে পড়লাম। রুমে এসে ভাবতে লাগলাম এটা একটু মনে হয় আমি বেশি করে ফেললাম। সে তো আমার কাছে ক্ষমা চাইছেই, মাপ করলেই তো পারতাম। আবার মারছি। আমি কি ঠিক করছি? আমার উপর অধিকার খাটায় কেন? সে কি আমার কিছু হয়? আমি অন্য কারোর সাথে কথা বললে তার কেন গায়ে বাজে? আমার উপর এত অধিকার খাটায় কেন? তাহলে কি সে আমায় পছন্দ করে? না না না, এটা কোনোদিন সম্ভব না। সে আমার অনেক বড়, আর সবচেয়ে বড় কথা সে বাসার মালিকের মেয়ে। ধ্যাত, আমি এসব কি ভাবি? এটা কোনোদিন সম্ভব হবে না। তার চাইতে আমি তাকে এড়িয়ে চলবো, সেটাই ভালো। কেননা এড়িয়ে চললে তার সাথে ঝগড়া বাঁধবে না, তাই ভালো। কাল থেকে সে তার মতো আর আমি আমার মতো, তার সাথে দেখা হলেও কথা বলবো না। অন্যদিকে ও আমাকে মারতে পারলো সামান্য একটা ভুল বুঝার কারণে? না, ও ঠিকই করেছে। আমার সাথে অন্য কোনো ছেলে হলে ওর চাইতে বেশি করতো। মনে হয় আমার উপরে অনেক রাগ রয়েছে। রাগ থাকবে নাই বা কেন?
আমি যে ওকে উল্টাপাল্টা অনেক কথা বলেছি, ও কি আমাকে বোঝে না যে আমি ওর উপর এত অধিকার খাটাই কেন? ও যদি আমাকে ক্ষমা না করে তাহলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ফয়সাল বাবা, তাড়াতাড়ি ওঠ, কলেজে যাবি না? আর একটু ঘুমাই আম্মু। তাড়াতাড়ি ওঠ, 8:30 বেজে গেছে। কি 8:30? বিছানা থেকে উঠে জলদি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্য করে রওনা দিলাম। যে দেখি তামান্না একটা রিক্সা নিয়ে আগেই দাঁড়িয়ে রয়েছে। কিরে, দাঁড়িয়ে রইছিস কেন? রিক্সায় ওঠ, যাবি না? কোনো কথা না বলে অন্য আরেকটি রিক্সা নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। তামান্না মনে হয় এটা আশা করে নাই, ভাবছিল সকালে মনে হয় সব ঠিক হয়ে যাবে, তাই আগে থেকেই আমার জন্য দাঁড়িয়েছিল। কলেজে পৌঁছিয়ে দেখি প্রিয়া কলেজ গেটে কারোর জন্য অপেক্ষা করতেছে। রিক্সা থেকে নেমে, কিরে তুই কি তোর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিস নি? আরে ফাজলামি বন্ধ কর দি। আমি আবার কই ফাইজলামি করছি? তুই এভাবে দাঁড়িয়ে রইছস তাই মনে করলাম। আরে আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার জন্য? হাসাইলি। আর সবচেয়ে বড় কথা, তোরে যদি তোর বয়ফ্রেন্ড দেখে তুই আমার জন্য অপেক্ষা করতেছস, তাহলে তোর বয়ফ্রেন্ড মাইন্ড করবে। পিছন থেকে, কিরে ফয়সাল, তোর জন্য দাঁড়িয়ে রইলাম আর তুই আমার সাথে আইলি না কেন? সেটা আমার বিষয়। আমি কার সাথে যাব না যাব আপনাকে বলতে হবে নি। প্লিজ ফয়সাল, আর রাগ করে থাকিস না, আমাকে মাফ করে দে। দরকার পড়লে আমি তোর পায়ে পড়ি, প্লিজ তবুও মাফ করে দে। এই বলে আমার পা ধরতে বসে গেছে। এসব কি করতেছেন? ছাড়েন ছাড়েন, মানুষ দেখতেছে। দেখলে দেখুক গা, তুই মাফ না করলে আমি এখান থেকে উঠবো না। আপনি কি পাগলামি শুরু করে দিছেন? আর অনেক আগেই আমি আপনাকে মাফ করে দিছি বলার সাথে সাথে জড়িয়ে ধরলো। আপনি কি করতেছেন? দেখেন মানুষজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। লজ্জা পেয়ে ছাড়িয়ে নিল। চল ভেতরে চল। আপনি যান, আমি প্রিয়ার সাথে কিছু জরুরি কথা বলে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, বলে চলে গেলাম। কিরে প্রিয়া, কি বলার জন্য এতক্ষণ দাঁড়িয়ে রইলি? বললে বল, না বলে ভিতরে চল। আসলে তোর কাছে আমার একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? তুই আবার কি মিথ্যা কথা বলছিলি? আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই। সেদিন তোর কাছে মিথ্যা বলেছিলাম। সেদিন তোকে দেখে ভালো ছেলে মনে হলো, তাই তোর সাথে নিজেই পরিচয় হতে আসি। আর তোরে পরীক্ষা করার জন্য তোকে বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে। জানিস তো, কোনো মেয়ের বয়ফ্রেন্ড আছে কেউ শুনলে সেই মেয়েকে কেউ নজর দেয় না আর প্রপোজও করে না। বাহ, তোর তলে তলে এত ভালো বুদ্ধি। তা এখন আমারে সত্যি বললি কেন? আসলে আসলে তুতলাচ্ছিস কেন? কি বলবি বল, না হলে গেলাম চলে। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। সেই প্রথম দিনই তোরে ভালো লেগে গেছে। সেই ভালো লাগা থেকে নিজের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি রে। প্লিজ তুই আমারে ফিরিয়ে দিস না। দেখ দোস্ত, আমি তোরে আমার বন্ধু ছাড়া আর কিছু ভাবি না, আর তোরে ওই নজরে কোনো সময় দেখি না। প্লিজ আমাকে তুই মেনে নে। তুই এসব কি শুরু করলি? চল ভিতরে চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে চল, আর প্লিজ এই বিষয়ে একটু ভেবে দেখিস। ওকে দেখ পানে। আরে ভাগ্য আমার খারাপ রে, আইলাম ঠিক সময়, কিন্তু বসতে হবে সে লাস্ট বেঞ্চে। কি আর করা, বসে পড়লাম। আমার তো কোনো ফ্রেন্ড নাই, তাই বই বের করে পড়া পড়তেছিলাম। হঠাৎ শুনতে পেলাম, এই যে ভাই, আমার একটু বসতে দেবেন? কোনো বেঞ্চ ফাঁকা নেই, শুধু এটা ছাড়া। ও সরি, বসুন। ধন্যবাদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, কেন নয়। আমি আমিনুর, আর আপনি? আমরা যখন ফ্রেন্ড তাহলে শুধু তুই তোকারি করে বললে খুশি হব। আর আমি ফয়সাল। এইভাবে পরিচয় হয়ে গেল। কথা বলার মাঝে প্রিয়ার দিকে একবার তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পলক পড়ার কোনো নাম নেই আমার চোখের। ওর চোখ যেন আমার চোখে ওর চোখ যখন পড়লো তখন ও সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলছে। প্রফেসর ক্লাস নিতে চলে আইছে, তাই ক্লাসের ভিতরে মন দিলাম। ক্লাসটা ভালোই হলো। ক্লাস শেষে, কিরে তুই এখানে আর কতক্ষণ বসে থাকবি? পরবর্তী ক্লাস হতে এখন অনেক সময়, চল একটু মাঠে গিয়ে বসি। ওকে চল। মাঠে চলে এসে ওর সাথে অনেক মজা করলাম। আসলে আমিনুর ছেলেটা অনেক রসিকতা করে। কিরে ক্লাসের সময় তো হয়ে গেল, চল ক্লাসে যাই। ক্লাস শেষ হয়ে গেল।